আমার বুকে ব্যথা, প্রচুর বুকের ব্যথার কারণে আসছে। আমার পেটে এর আগে আর 3বার ব্যথা হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আজকে আমার চেম্বারে একজন রোগী আসছেন, উনি ফিমেল পেশেন্ট। আপনারা এখনই তার মুখ থেকে কথা শুনবেন। আমরা একটু শুনবো যে উনি কেন আমাদের হসপিটালে বা আমার চেম্বারে আসলেন। জি আপা, আপনি তো আজকে আমার চেম্বারে অবশ্যই কোনো না কোনো সমস্যা নিয়ে আসছেন। আমরা একটু শুনতে চাই কি সমস্যা হয়েছিল যে কারণে আপনাকে আমাদের হসপিটালে বা আমার চেম্বারে আসতে হলো। আমার বুকে ব্যথা, প্রচুর বুকের ব্যথার কারণে আসছে। আচ্ছা দর্শক মণ্ডলী, আমি বলছি, উনি আসলে একটু আগেই আমাকে বলতেছিল যে মে মাসের 22 তারিখে উনি ওনার এলাকার একটি লোকাল হসপিটালে ভর্তি হন এবং জুন মাসের 1 তারিখ পর্যন্ত প্রায় 10 দিন অত্র হসপিটালে ভর্তি থাকেন। আর ভর্তি থাকার যে কারণটা ছিল, ওনার পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা, সাথে কাঁপুনি সহ জ্বর আসে এবং চোখও কিছুটা হলুদ হয়ে যায়। তার মানে হলো ওনার কোলানজাইটিস ডেভেলপ করেছিল। কোলানজাইটিস কথার অর্থ হলো পিত্তনালীতে যখন ইনফেকশন হয়, আর পিত্তনালীর ইনফেকশন হওয়ার অন্যতম কারণ হলো পিত্তনালীতে পাথর। তার মানে হলো পিত্তনালীর পাথর দিয়ে পিত্তনালীতে ইনফেকশন হওয়ার ফলে ওনার পেটে ব্যথা এবং কাঁপুনি সহ জ্বর, সাথে মৃদু আকারে বাধাজনিত জন্ডিস দেখা দিয়েছিল। ফলশ্রুতিতে উনি হসপিটালে ভর্তি হতে বাধ্য হন। আমি এবার ওনার কাছ থেকে শুনতে চাবো যে এই সমস্যাটা কি এবারই প্রথম, না এর আগেও এই ধরনের সমস্যা হয়েছিল? আমার পেটে এর আগে আর 3বার ব্যথা হয়েছিল। দর্শক মণ্ডলী, আপনারা ওনার কাছ থেকে শুনলেন যে ওনার আগেও এরকম পেটে 3বার ব্যথা উঠছিল। আমি আপনাদের সামনে সরাসরি আসার আগে ওনার হিস্ট্রিটা আমি নিয়েছি। সেখানে উনি বলেছেন যে ওনার এর আগেও ওনার পেটে 3বারের মতো ব্যথা ওঠে, বাট সেই ব্যথাগুলো খুবই স্বল্প মাত্রার ছিল। কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা ব্যথার স্থায়িত্ব ছিল। যখন কোনো ফিমেল পেশেন্টের বা এই যে এজ বয়স 40-এর কাছাকাছি, 30 থেকে 40, এই বয়সের কোনো মহিলার যখন এরকম পেটে ব্যথা বা পেটের ডান দিকে যদি হালকা ব্যথা হয় এবং ব্যথাটা যদি পিঠ বা কাঁধ বরাবর যায়, তাহলে প্রথম যে রোগের কথাটি আমাদের মনে আসে সেটি হচ্ছে পিত্তথলিতে পাথর। সে অবস্থায় যদি একটি আল্ট্রাসোনোগ্রাম করে নেওয়া যায়, খুব সহজেই রোগটি শনাক্ত হয়। ইভেন এটাও হতে পারে যে পাথর না হয়েও অনেক ধরনের রোগ আছে, একই রকমের উপসর্গ হতে পারে। তবে সবচেয়ে যে কমন যে রোগের কারণে এই বয়সের মহিলাদের পেটের ডান দিকে হালকা ব্যথা হয় সেটি হচ্ছে পিত্তথলির পাথর। এবং আমরা প্রায় দেখে থাকি যখন পিত্তথলির পাথর থাকে এবং উপসর্গ দেখা দেয়, সেই অবস্থায় যদি সঠিক চিকিৎসা অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অর্থাৎ পেট না কেটে ছিদ্র করে পিত্তথলির সার্জারি যদি করে না নেওয়া হয়, তখন কোনো না কোনো একটা জটিলতা নিয়ে রোগীরা আমাদের চেম্বারে বা হসপিটালে ভর্তি হয়। এই রোগীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। ওনার পিত্তথলিতে পাথর ছিল, উনি সঠিক সময় চিকিৎসা না নেওয়ার কারণে পিত্তথলিতে যেহেতু অনেক পাথর, কোনো একটা পাথর মাইগ্রেট করে পিত্তনালীতে এসে কোলানজাইটিস ডেভেলপ করেছে, অর্থাৎ পিত্তনালীতে সমস্যা দেখা দিয়েছে। আমি যে বিষয়গুলো এতক্ষণ বলছিলাম আপনাদেরকে একটু সচিত্র প্রতিবেদন আকারে আমি দেখাতে চাই যে আসলে ঘটনাটা কী ঘটে। আপনারা এখন যে চিত্রটি দেখছেন, এটি যে কোনো একজন মানুষের পেটের উপরিভাগের অর্গানগুলোর চিত্র। যদিও সকল অর্গানগুলো এখানে দেখানো হয়নি। এখানে একটি স্প্লিন বা প্লিহা থাকে, আর দুই সাইডে দুটো কিডনি থাকে, আর উপরের দিকে পাকস্থলী থাকে। পাকস্থলীর ছবিটা আমি একটু আঁকছি। এই যেটা আঁকলাম এটি হচ্ছে পাকস্থলী। বেসিক্যালি আমরা প্রতিদিন 3 বেলা অথবা অনেকে আরও বেশি খাবার খেয়ে থাকি। সেই খাবার হজমের জন্য অনেক ধরনের হজমি রস প্রয়োজন। 3 ধরনের সোর্স থেকে হজমি রস আসে। একটি হচ্ছে লিভার থেকে। লিভার গড়ে প্রতিদিন 1.5 লিটার হজমি রস বা পিত্তরস তৈরি করে খাদ্যনালীতে পাঠিয়ে দেয় খাবার হজমের জন্য। আবার ঠিক এই আড়াআড়িভাবে যে একটি অর্গান দেখছেন পাতার মতো, এটি হচ্ছে প্যানক্রিয়াস। এটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে 1 লিটার হজমি রস তৈরি করে, অর্থাৎ প্যানক্রিয়াটিক জুস, সেটি প্যানক্রিয়াসের নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দিয়ে খাবার হজমে সহযোগিতা করে। আর খাদ্যনালী অর্থাৎ পাকস্থলী এবং তার নিচে প্রায় 20 হাতের মতো যে খাদ্যনালী থাকে, এই খাদ্যনালী নিজে গড়ে প্রতিদিন প্রায় 6 থেকে 7 লিটার হজমি রস তৈরি করে। এই 3 ধরনের রস অর্থাৎ লিভার থেকে তৈরি হওয়া রস, প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস এবং খাদ্যনালীর নিজস্ব রস, এই 3 রস মিলে খাবার হজমে সহযোগিতা করে। আজকে যে রোগীর সাক্ষাৎকারটি আপনারা শুনছিলেন যে কী সমস্যা, এই বিষয়টা যদি আমি ফোকাস করতে চাই, সেটি আপনারা দেখেন যে ওনার না, যে কোনো মানুষেরই এই হচ্ছে একটা ডান দিকে, পেটের ডান দিকে কলিজা থাকে। সেই কলিজা গড়ে 1.5 লিটার পিত্তরস তৈরি করে। পিত্তরসের রং হলো হলুদ। সেই পিত্তরস তৈরি হওয়ার পরে এই পিত্তনালী হয়ে
খাদ্যনালীতে আসে। সরাসরি খাদ্যনালীতে না এসে কিছু সময়ের জন্য সে পিত্তথলিতে জমা থাকে। দেখেন এই যে লিভার থেকে সরাসরি সবুজ রঙের একটা নালী খাদ্যনালী পর্যন্ত এসেছে, আর ঠিক তার মাঝ পথে একটা থলি লেগে আছে। এর অর্থ হলো এই রসটা সরাসরি না এসে কিছু সময়ের জন্য এই পিত্তথলিতে রেস্ট বা বিশ্রাম নেয়, এবং এখানে কিছু কাজও হয়, অর্থাৎ যে রসটা আসে সেই রসের কিছু মডিফিকেশন বা কনসেন্ট্রেশন হয়। আমরা যখন খাবার খাই, অর্থাৎ মুখ থেকে যখন খাবারটা পাকস্থলীতে আসে, তখন পাকস্থলী এবং খাদ্যনালী থেকে কিছু সংকেত বা সিগন্যাল লিভার, পিত্তনালী এবং পিত্তথলির কাছে যায় যে আমি আমার ভিতরে অর্থাৎ পাকস্থলীতে খাবার এসেছে, এটি হজমের জন্য রস প্রয়োজন। তখন এই পিত্তথলিটা স্কুইজ করে অর্থাৎ কন্ট্রাকশন করে তার ভিতরে থাকা রসকে পাঠিয়ে দেয়, কার মাধ্যমে? এই পিত্তনালীর মাধ্যমে পাঠিয়ে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। তখন সে খাবারের সাথে মিশে খাবার হজমে সহযোগিতা করে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই পিত্তথলির ভিতরে যে পিত্তরস আসা যাওয়া চলতে থাকে, এর ভিতরেই পিত্তথলিতে অনেক ধরনের রোগ হয়। তবে দেখা গেছে যে যত রোগ হয় তার 95% রোগী হচ্ছে পিত্তথলিতে পাথর, আর 5% ক্ষেত্রে অন্যান্য রোগ, যেমন পিত্তথলির টিউমার, ক্যান্সার, ইনফেকশন, পিত্তথলিতে কৃমি চলে যাওয়া, সেগুলো। বাট 95% ক্ষেত্রে যে রোগ সেটি হচ্ছে পিত্তথলির পাথর। সাধারণত পিত্তথলির পাথর কাদের বেশি হয়? আমরা বলি 5F, অর্থাৎ ফিমেল পেশেন্ট 40 মানে যাদের বয়স 40-এর আশেপাশে, অর্থাৎ 30 থেকে 45 এই এইজের ভিতরে। ফেয়ার অর্থাৎ যাদের স্কিন ফেয়ার বা ফর্সা থাকে। ফ্যাটি পেশেন্ট, ফ্যাটি অর্থাৎ যাদের একটু ওভারওয়েট থাকে। আর ফার্টাইল অর্থাৎ যাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা তখনও আছে। এই 5F মিলে যাদের ভিতরে থাকে তাদের ভিতরে এই পাথর হওয়ার ঝুঁকি বেশি। এর সাথে আমরা আরও একটা F বলি, ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ যদি কারো ফ্যামিলিতে পাথর হওয়া রোগী থাকে তাহলে অন্য মেম্বারদের পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে। এখন আজকে যে রোগীকে দেখলাম তার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছিল, তার পিত্তথলিতে অনেকগুলো পাথর ছিল। আপনারা রোগীর মুখেই শুনছেন যে মাঝে মাঝেই তার ব্যথা হতো, প্রায় 3টে অ্যাটাক হয়েছে। যখন এরকম অনেক পাথর থাকে এবং সঠিক সময় সার্জারি করে না নেওয়া হয়, যেহেতু থলি এবং নালীর সাথে একটা সংযোগ আপনারা দেখতে পারতেছেন, যে কোনো একটা পাথর মাইগ্রেট করে এই নালীতে চলে আসতে পারে, যা আমার আজকের এই রোগীর ক্ষেত্রে ঘটেছে। তখন কি হয়, এতদিন তার রোগ ছিল পিত্তথলিতে একটা রোগ, এখন রোগ হয়ে গেল কয়টা? 2টা, থলির পাথর, নালীর পাথর। আর নালীতে যখনই পাথর হয় তখন রস যেহেতু নিচের দিকে নামতে পারে না, তখন আটকা পড়ে যায়। সেই আটকা রসের ভিতরে কি হয়, যে বদ্ধ যে পানি বা রস, সেই বদ্ধ পানির ভিতরে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়, ইনফেকশন হয়, অর্থাৎ কোলানজাইটিস হলে পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং কাঁপুনি সহ জ্বর আসে এবং কিছুটা জন্ডিসেরও দেখা দিতে পারে, যেটি আজকের এই রোগীর ক্ষেত্রে ঘটেছিল। উনি যদি আগের যে 3বার ওনার পেটে ব্যথা হয়েছিল সেই সময় যদি একটি আল্ট্রাসোনোগ্রাম করিয়ে জানতে পারতো যে ওনার পিত্তথলিতে পাথর, এবং সঠিক সময় সঠিক সার্জারিটা যদি করে নিতে পারতো, অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, পিত্তথলিটা ফেলে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে ওনার এই থলির থেকে এই নালীতে পাথর আসার কোনো সুযোগই থাকতো না। ওনার এই হসপিটালে যে লাস্ট 10 দিন ভর্তি হতে হয়েছে, সেই ভর্তি হওয়া লাগতো না। ইভেন আরও অনেক বড় বড় জটিলতা হয়। এই যে পাথর দেখছেন, অনেকের ক্ষেত্রে এই পাথর আরও নিচের দিকে নেমে এখানে আটকে যায়। তখন কি হয়, এই যে অর্গানটি দেখছেন প্যানক্রিয়াস, তখন এই প্যানক্রিয়াসটা ফুলে যায়। আজকে এই রোগীকে দেখার আগেই, একটু আগে আমি একজন রোগীকে দেখলাম, তার একুট প্যানক্রিয়াটাইটিস নিয়ে এসেছে এবং ঢাকার একটি প্রসিদ্ধ হসপিটালে প্রায় 1.5 মাস ভর্তি ছিল এবং আইসিইউতে 10 দিন ছিল। তারও সেই একই ঘটনা ছিল, এই পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস, এবং সেটি নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, যে কারণে তাকে আইসিইউতে 10 দিন থাকতে হয়েছিল। মধ্য কথা হচ্ছে, যদি পিত্তথলিতে পাথর থাকে এবং উপসর্গ থাকে, অবশ্যই আপনি আপনার পরিচিত বা আপনার আশেপাশে যে কোনো একজন সার্জনকে দিয়ে পিত্তথলির সার্জারিটি করিয়ে নেবেন। না হলে আজকে যে রোগীর কথা বলছিলাম, এরকম পিত্তনালীতে পাথর চলে আসতে পারে, অথবা তার আগে যে রোগীকে আমি দেখেছি প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তখন রোগীর জন্য পরবর্তী স্টেপগুলো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দেখেন, এই রোগীর এখন 2 ধরনের প্রসিডিউর করতে হবে। একটা হচ্ছে ERCPর মাধ্যমে এই পিত্তনালীর পাথরটা বের করতে হবে, তারপরে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি করতে হবে। কিন্তু উনি যদি প্রথম সময়ে চিকিৎসাটা করতো, তাহলে শুধুমাত্র পিত্তথলির সার্জারিটি করতে হবে। এই রোগী দেখার আগের যে রোগীকে আমি দেখলাম, তার প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, যে কারণে ওনাকে হসপিটালে থাকতে হয়, আইসিইউতে যেতে হয় এবং পরে সার্জারি করা হয়। এবং আজকে আমি দেখলাম ওনার আরও একটি সার্জারি লাগবে। উনিও যদি ওনার আগের বা সঠিক সময়ে পিত্তথলির সার্জারিটি করে নিত, তাহলে হয়তো বা প্যানক্রিয়াটাইটিস হতো না। আশা করছি আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনছিলেন, এবং আপনাদেরকে আমি নিয়মিতই আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা, এবং এই বিষয়গুলো আপনাদের কাছে খুব সহজে
বোঝানোর চেষ্টা করি। হয়তোবা অনেকে বুঝেন, আবার অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে। তবে আমি আমার লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার রোগী এবং যারা দেখছেন তাদেরকে সজাগ ও সচেতন করার জন্য, বিশেষ করে আমার বিষয়গুলোতে। আজকের যে মেসেজটি দিয়ে ভিডিওটি শেষ করতে চাই, যদি কখনো কারো এরকম পেটে হালকা ব্যথা হয় এবং ব্যথাটা যদি পিঠের দিকে যায়, অথবা ব্যথা না হয়েও যদি এরকম হয় যে তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ভারী ভারী লাগে, অস্বস্তি বোধ করে, তাহলে অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। তিনি যে পরীক্ষাগুলো দিবেন, অবশ্যই তিনি যে পরীক্ষা দেবেন তার মধ্যে একটি পরীক্ষা থাকবে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, বা পেটের পুরো আলট্রাসোনোগ্রাম। অনেক ক্ষেত্রেই চলে আসবে যে তার পিত্তথলিতে পাথর। তাহলে আপনারা সেক্ষেত্রে একজন অভিজ্ঞ বা আপনার পার্শ্ববর্তী কোনো একজন সার্জনের শরণাপন্ন হয়ে পিত্তথলির সার্জারিটি করিয়ে নিলে এই ধরনের জটিলতা থেকে মুক্ত থাকতে পারবেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।